This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস তার প্রাসাদোপম বাড়িতে ইডি পৌঁছে যায় এবং আজ সকালে আমরা এই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। তালা ভেঙে তার বাড়িতে ঢোকে ইডি টিম এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় 10 ঘন্টার উপরে হয়ে গেছে সোনাপাপ্পু মামলায়। ইতিমধ্যেই ইডি হেফাজতে কলকাতা পুলিশের ডিসি, কান্দিতে ডিসিপির প্রাসাদোপম বাড়িতে ইডি হানা। এখনো অবধি ইডি টিম রয়েছে এবং আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি। সরাসরি আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, এখন কি চলছে, এখন অবধি কি আপডেট পাওয়া গেল? এতক্ষণ ধরে ইডি টিম রয়েছে ভেতরে। দেখো, সকাল 8:30টায় প্রবেশ করেছে ইডি টিম। এখন প্রায় 10.5 ঘন্টা কেটে গিয়েছে। তবে ইডি টিম তারা হয়তো বেরিয়ে যাবে, কারণ উপরের যে অংশে তারা তল্লাশি করছিল সেখানকার কিন্তু লাইট একে একে অফ করেছে এবং বাইরে থেকে খবর যে তালা নিয়ে এসে যে সমস্ত তালা ভাঙা হয়েছিল সেই সবে নতুন তালা এনে তালা দেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এই ঘরের ভিতর থেকে। এর পাশাপাশি যে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এসেছিলেন সেখানে বেশ কিছু অন্যান্য নতুন জায়গার হদিশ পাওয়া গেছে। এই শান্তনু সিনহা বিশ্বাসের নামে কান্দি এলাকায় আরও নতুন জায়গা রয়েছে, সেই সমস্ত নথি পাওয়া গেছে। এর পাশাপাশি যে শান্তনু সিনহা যে ঘরগুলো বন্ধ করে রেখে গেছিলেন, বেশ কয়েকটি ঘরের চাবি কিন্তু একমাত্র শান্তনু সিনহার কাছে ছিলেন। তার বোন এখানে থাকলেও তার কাছে ছিলেন না, সেই চাবি ছিল না। সেই সমস্ত ঘর থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হয়েছে এবং সেখানে বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। সেই সমস্ত দলিলগুলো কিন্তু নিয়ে যাবে ইডির আধিকারিকরা, সেই তার ব্যবস্থা করছে। তবে এখানে যে রাজ্য পুলিশকেও কিন্তু সহযোগিতা করতে দেখা গেছে। এর পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত অন্যান্য পদস্থ আধিকারিক যেমন বিএলওর যে ভূমি দপ্তর, তারাও কিন্তু এসে এখনো পর্যন্ত রয়েছে। 10:30টার সময় প্রথম তারা প্রবেশ করেছিলেন, মাঝে একবার বেরিয়ে গেছিলেন, তারপরে আবার পুনরায় তারা এসেছে। সব মিলিয়ে যে ইডি তদন্তকারী আধিকারিকরা যে শান্তনু সিনহা প্রাসাদের মতো যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা সকাল 8:30টায় প্রবেশ করে তালা ভেঙে। সকাল ভোর 5:30 নাগাদ এসে পৌঁছালেও কিন্তু তালা বন্ধের কারণে তারা প্রবেশ করতে পারেনি। তবে যে শান্তনু সিনহা একজন পুলিশের যে ওসি থেকে যে এত বিলাসবহুল যে বাড়ি নির্মাণ করেছে, সেই বাড়ি অবশ্যই নজর রাখুন। কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তার পৈতৃক বাড়ি এবং 7 দিন ধরে তালা বন্ধ ছিল সেই বাড়ি। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন, তিনিও বর্তমানে এই বাড়িতে নেই। এখন কিন্তু ভিতরে যারা আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং তাদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আগে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ভিতরে কিন্তু সেই যারা তদন্তকারী আধিকারিক তার গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা কিন্তু ভিতরের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু তালা ভেঙে প্রবেশ করেছে। যে ভিতরের যে প্রাসাদ প্রমোদ বাড়ি যে ছবি আমরা এর আগে দেখিয়েছিলাম সেখানে প্রবেশ করেছে। প্রথমে জানিয়ে রাখি যেটা মেন গেট, সেই মেন গেট কিন্তু বন্ধ ছিল, বাইরে থেকে তালা বন্ধ ছিল, বাড়িতে কেউ ছিল না। প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর এখানে যে তালা ছিল সেই তালাটি ভাঙে এবং তারপর যারা ইডির আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা ভিতরে প্রবেশ করে। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা কালীঘাট থানার ওসি ছিলেন, কিন্তু সেই কালীঘাট থানার ওসি থাকার সুবাদে কীভাবে এত বড় প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছেন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন মূলত ইডির আধিকারিকরা। কারণ একজন ওসি হয়ে কিভাবে এই এত বড় বিলাসবহুল, তুমি দেখতে পাবে যে সামনের যে বাড়ির অংশ সেই বাড়ির অংশ কিন্তু একদম পুরো মার্বেল দিয়ে তৈরি এবং দীর্ঘ এলাকা এবং তার আশেপাশে যেভাবে ঘেরা রয়েছে, তার বাড়ি ঘেরাটপ যে পাঁচিল এবং পাঁচিলের উপর সে কাঁটা তার দিয়ে যেভাবে ঘেরা রয়েছে, যা সন্দেহ বাড়িয়েছে ইডি আধিকারিকদের মনে। এবং তার পাশাপাশি যে এই বাড়ি সংস্কারের জন্য প্রায় 2.5 কোটি টাকা এক ব্যবসায়ীর কাছে নিয়েছিল, সেই কারণে কিন্তু আরও তাদের মনে আরও উদ্বেগ বাড়িয়েছে। এবং এর পাশাপাশি এই বাড়ি নির্মাণে কত টাকা খরচ করেছে, এছাড়াও কার কার সঙ্গে লেনদেন রয়েছে, আর কোনো নতুন তথ্য মেলে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এসেছেন। তারপরে আমরা এডিসিবিআইয়ের কাছ থেকে যা শুনছি তাতে জমি কেলেঙ্কারি, কয়লা, বালি চুরি, এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তো এগুলো তো সব সাধারণ মানুষের টাকা, এত টাকা সাধারণ মানুষ মানে তাদের রুজি রোজগারের টাকা যদি এরা এইভাবে মেরে থাকে, এটা তো সিবিআই ভালোভাবেই তদন্ত করি, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকাল 5টার সময় সব গাড়িগুলো এলো, দেখলাম এসে ওরা ঘোরাঘুরি করলো। খানিক আগে সব তালা ভাঙলো, ওরা তালা ভেঙে দিয়ে আবার ভেতরে ঢোকানো হইলো। ভেতরে এখন তল্লাশি চল। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা
বাকি যে সংস্থা আছে সবাই করবে। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু আইনের সামনে সবাইকে আসতে হবে। কোটি কোটি টাকার সম্পত্তি তাদের বেড়েছে এই 15 বছরে, কি করে বাড়লো? বাংলার মানুষের ইকোনমিক স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়লো না, কিন্তু যারাই তৃণমূলে ঢুকলো, কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী অবধি, মুখ্যমন্ত্রী অবধি, তাদের সম্পত্তি বেড়ে গেল কি পলিসিতে? কি হোয়াট ইজ দ্য ইকোনমিক মডেল? আমরাও জানতে চাই। আর যদি সেটার উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই অ্যারেস্ট হতে হবে, ইডি যাবে, সিবিআই যাবে। শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ম্যারাথন রেড, তার পাশাপাশি কলকাতারও একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যাকশন, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। বালিগঞ্জে কলকাতা পুলিশের এসআই রুহুল আমিন আলী শাহের বাড়িতে ইডি। রুহুল কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডে শান্তনু সিনহা বিশ্বাসের এই রাইট হ্যান্ড বলেই পরিচিত ছিলেন। 53 ফার্ন রোডে শান্তনুর বোনের বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আপনাদের বিভিন্ন সময়ের ছবি আমরা একবার তুলে ধরবো। ভয় দেখিয়ে জমি দখল ও তোলাবাজির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের আত্মীয়ের ফ্ল্যাটেও। আমরা রয়েছি সেই আবাসনের সামনে। দেখা যাচ্ছে 3/2 ফার্ন রোড, এই যে বিলাসবহুল আবাসন, এই আবাসনের ভিতরে শুক্রবার সকাল থেকে ইডি তদন্তকারীদের টিম তারা পৌঁছে গিয়েছেন। এখানে যে আমার সহকর্মী রজত ছবিটা দেখাচ্ছে, এই ফার্স্ট ফ্লোর, এখানে যেখানে সিসিটিভি রয়েছে, এই ফ্লোরটা সম্পূর্ণভাবে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যবহার করতেন। যদিও এই ফ্ল্যাটটি বা এই আবাসনটির এই দুটি ফ্ল্যাট, বিলাসবহুল ফ্ল্যাট, কিন্তু তার এক আত্মীয়ের নামে নেওয়া রয়েছে। সেই আত্মীয়ের নেওয়া ফ্ল্যাটেই গত 4 বছর ধরে সপরিবারে শান্তনু সিনহা বিশ্বাস থাকছেন, তেমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তার আগে যদিও তিনি 5A ফার্ন রোডে তিনি একটা আবাসনে থাকতেন, এবং এই ফ্ল্যাটে যখন তিনি আসতেন, নীলবাতি লাগানো পুলিশ লেখা গাড়িতে নিয়ে আসতেন, এবং এমনকি বেশ কয়েকজন ব্যবসায়ীও এখানে আসতেন। এবং যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস প্রভাবশালী ডেপুটি কমিশনার, যেহেতু এই আবাসনে থাকেন, তাই জন্য তার সামনের রাস্তাতে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে নো পার্কিং বোর্ড দিয়ে রাখা হয়েছে, এবং এরকমই 2টি নো পার্কিং বোর্ড দিয়ে রাখা রয়েছে। এবং এখানে শান্তনু সিনহা বিশ্বাসের গাড়ি থাকতো, তার পরিবারের সদস্যদের গাড়ি থাকতো, তার বাইরে অন্য কোনো গাড়ি এখানে দাঁড় করাতে দেওয়া হতো না। ক্যামেরা রজত সিকদারের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আমাদের ওপরেই থাকতো, মানে দোকানের দোতলায়। কে কে থাকেন? ওই 2 ছেলে, ওনার ওয়াইফ, উনি। উনি কি রোজ আসতেন? হ্যাঁ, কি গাড়িতে আসতেন? ওই সব সরকারি স্টিকার লাগানো পুলিশের গাড়ি সব আসতো। দোকানটা আমি কেনার পরে, এটা কতদিন হলো তাও? ধরুন 21 সালে কিনেছি, অক্টোবরে। কেনার পরে দেখছি যে এনারা থাকেন। মানে আগে থেকে আসতেন না, আগে আর দেখিনি, আমি আসার পরে দেখছি এটা। আপনার সঙ্গে ওনারা? কথাবার্তা বা মেলামেশা? না, ওর বাড়িতে পুলিশ কাজ করতো, সিভিক? না, ওনার সঙ্গে যেত। আচ্ছা, তাছাড়া অন্য পুলিশ, থানার পুলিশ এরা? না না, অন্য পুলিশ মানে ওই যখন গন্ডগোল হয়েছে তখন 2টো পুলিশ রাত্রিরে দেখতাম এসে বসে থাকতো। এই যে এখানে দেখা যাচ্ছে নো পার্কিং, এটা কি ওনার জন্যই ছিল? হ্যাঁ, তখন গাড়ি এড়াতো তো, ওই জন্য নো পার্কিং দিয়েছিল। মাত্র 5 বছরে গায়িকা অদিতি মুন্সি এবং দেবরাজের সম্পত্তি 100 কোটি পার হয়ে গিয়েছে। এই বিস্ফোরক দাবি করা হচ্ছে রাজ্যের আইনজীবীর তরফে। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, এদিকে দাবি করা হচ্ছে যে 100 কোটি টাকা সম্পত্তি পার হয়ে গিয়েছে মাত্র 5 বছর, আর অন্যদিকে যে নির্বাচনী হলফনামা সেখানে বলা হচ্ছে যে মাত্র কয়েক লাখ টাকা শো করা হয়েছে। এতটাই ব্যবধান? দেখো, স্বামী স্ত্রী দুজনের সম্পত্তির পরিমাণ যদি আমরা নির্বাচনী হলফনামা দেখি তাহলে 1 কোটির কাছাকাছি। সেখানে তারা 3টে নতুন গাড়ি কিনেছেন 71 লক্ষ টাকা দিয়ে। বাদবাকি টাকার হিসেব কিছু নেই। দেখানো হয়েছে সম্পত্তির পরিমাণ 100 কোটি ছাড়িয়ে গেছে। এবং আজকে সেই সম্পত্তির কথা যখন বলতে যান, রাজ্য সরকারের আইনজীবী নথি মিলিয়ে দেখান যে এই 100 কোটি টাকার সম্পত্তির মধ্যে প্রচুর জমি রয়েছে, সেগুলি হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে নমিনেশন ফাইলের আগে এই জমি যেগুলো এদের নামে ছিল সেগুলি এক রাতের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বিভিন্ন নামে। বেশ কিছু জমি এমন রয়েছে যেগুলোকে গিফটও করা হয়েছে। এখানেই রাজ্য সরকারের প্রশ্ন, এত কোটি টাকা কোথা থেকে এলো সেই হিসেব নেই। দ্বিতীয়ত, এই জমি ট্রান্সফারের সময় আদতে কোনো রকম বেআইনি কাজ করা হয়েছে কিনা সেগুলোরই তদন্ত করা হবে। একেবারেই ধন্যবাদ শ্রাবন্তী।
আরে ভাই এটাই তো সিপে মূল, এটাই তো সিপে মূল। এতদিন তলায় তলায় ছিল, এখন চড়ে চড়ে মাস্তুতো ভাই হয়ে গেছে। মানে দুটো জিনিস বলতে পারে, যে আমি পয়সার কাছে নিজেকে বিক্রি করে দিই, আমার তখন আইডিওলজি কাজ করে না। আমি যখন কোর্টে ঢুকি তখন আমার আইডিওলজি থাকে না, তখন যে মাল দেয় আমি তার, তাহলে কিছু বলার নেই। এটা তো ডাক্তারের চিকিৎসা নয়, এটা তো ডাক্তারের চিকিৎসা নয় যে সবার কাছে চিকিৎসা করব। বাইরে যাকে চোর বলবো, তোমার দলের কর্মীরা যাকে চোর বলেছে, আজকে তুমি তাদের হয়ে দাঁড়াচ্ছ, এটা ওদের পুরনো স্বভাব। এদেরই দলের কর্মী চন্দন দাস, হরগোবিন্দ দাস মরে যাবার পর এই খুনিদের হয়ে এদের দলের নেতারা কোর্টে দাঁড়িয়ে পড়ে, তখন বলে ওটা প্রফেশন। মস্তিষ্কে কোনো ঘাটতি থেকে থাকে আমার কিছু বলার নেই। এবার থেকে বিজেপি বলবে যদি হার্ট অ্যাটাক হয় ওদের নেতার, সেই ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনি সিপিএম করেন না বিজেপি করেন, ওরা তো কোনো ডাক্তারই খুঁজে পাবে না। বিজেপির সঙ্গে কোনো কৃতিমান ডাক্তার থাকবেন বলে তো আমার মনে হয় না। তখন কী হবে ওদের? সে বিজেপির নেতার চিকিৎসা করাবেন না? এই সমস্ত পাগলের মতো কথা যারা বলেন তারা রাজনীতির অঙ্গনে কী করে আছেন আমি জানি না। মামলা লড়বো না, আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমার কাছে বিচার প্রার্থী হয় আসে, আমি তাকে বলবো না না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। ওই যে বললাম, এবার থেকে বিজেপি নেতাদের বলবেন তারা যখন চিকিৎসার জন্য যাবেন খোঁজ করে দেখবেন সেই ডাক্তারটা সিপিএম কিনা, বা সে কোনো সময় ছাত্র আন্দোলন করেছেন কিনা, খোঁজ করে দেখতে বলবেন। দেখুন, এখানে ওকালতির প্রশ্নে যদি আপনি বলেন, একজন অ্যাডভোকেট যে কাউকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা নিয়ে কোনো এম্বার্গো নেই। একজন অ্যাডভোকেট যে কারুর মামলা করতে পারে, একটা খুনি, একটা ধর্ষণকারী, সকলকে রিপ্রেজেন্ট করার অধিকার, সবার রিপ্রেজেন্টেটিভ হওয়ার অধিকার আছে এবং সেটা করতে পারে। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, বিকাশবাবু তো কেবলমাত্র একজন উকিল নন, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। সেখানে বিকাশবাবু এই ধরনের মামলায় দাঁড়াচ্ছে। বিকাশবাবু এগুলো করে আলটিমেটলি তার হয়তো ওকালতির যে পেশার জায়গা থেকে তিনি ঠিক থাকছেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশ ভট্টাচার্যের আমার মনে হয় কোথাও জনমানুষে তার একটা প্রভাব তো পড়বেই। অন্য কারুর কথা নাই বা ভাবুন, নিজেদের দলের লোকেদের সেন্টিমেন্টের কথাগুলোকে তো গুরুত্ব দিতে পারতেন। রক্ষা কাপুর সেবা হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ কুণ্ডু। সপ্তাহখানেক আগেই পৈলানি বিধায়কের বিলাসবহুল বাড়ির হদিশ পেলে পালা বদলের পরই একের পর এক তৃণমূল নেতার দুর্নীতির হদিশ। একের পর এক তৃণমূল নেতা দ্বারস্থ হচ্ছেন কলকাতা হাইকোর্টে। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদের পুলিশের জালে তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বাড়ে গত রাতে মুম্বাই থেকে বাড়ে ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ভোটের ফলের পর এদের বিরুদ্ধে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপর থেকে ফেরার ছিল এই বাড়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে বাড়ির মধ্যে গোপন সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ।